হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঈদের পরে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আজকে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমরা পড়াবো মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট অফ ওন্ড। সেদিন আমি বলে দিয়েছিলাম নিশ্চয়ই, মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট অফ ওন্ড তার মানে একটা যে কোনো ধরনের আঘাতের মেডিকো লিগ্যাল ক্ষত বলো, আঘাত বলো, এদের মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স কী কী কারণে আমরা ফরেনসিক মেডিসিন এগুলো লেখাপড়া করে থাকি। এদের মধ্যে প্রথমেই আসবে হোমিসাইড। তোমরা জানো হোমিসাইড কাকে বলে। কোনো একটা মানুষ যদি অন্য একটা মানুষকে খুন করে বা মৃত্যুর কারণ ঘটায় তাহলে তাকে বলবে হোমিসাইড। কিলিং অফ এ হিউম্যান বিইং বাই অ্যানাদার হিউম্যান বিইং। কোনো একটা মানুষ অন্য একটা মানুষকে মেরে ফেলাকে বলা হবে হোমিসাইড। দিস ইজ হোমিসাইড। সো হোয়াট ইজ দ্য মেডিকেল ইম্পর্টেন্স অফ হোমিসাইড? তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলে কী শাস্তি হতে পারে, এটাকে বলা হবে হলো মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট অফ দ্য ওন। আচ্ছা, তাহলে হোমিসাইড কয় ধরনের হয়? আমরা সাধারণত হোমিসাইড 3 ধরনের বলে থাকি: লফুল হোমিসাইড, আনলফুল হোমিসাইড অ্যান্ড র্যাশ অর নেগলিজেন্ট হোমিসাইড। লফুল মানে আইনগতভাবে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেমন কোর্ট কাছারিতে একজন মানুষ আরেকজন মানুষকে যখন খুন করবে, সেটা তো একটা কোর্টের মাধ্যমে, বিচারের মাধ্যমে। দিস শুড বি দি, ইট উইল বি এন্টারটেইনড বাই দ্য ভার্ডিক্ট অফ দি জাজ অফ দ্য কোর্ট। কোর্টের বিচারে রায় হবে। সেই রায় তোমরা জানো যে লোয়ার কোর্টের রায় হলে সেটা হাইকোর্ট থেকে এটা নিতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। এরকম কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে। পদ্ধতিগতভাবে তার বিচার কার্য শুরু হবে এবং সমাপ্তও হবে। তাহলে একটা বলবো আমরা লফুল, আনলফুল মানে অন্যায়ভাবে যদি মারা হয়। একটা হলো ন্যায়গতভাবে, একটা হলো অন্যায়ভাবে, আর একটা হচ্ছে র্যাশ অর নেগলিজেন্ট হোমিসাইড। র্যাশ মানে অর নেগলিজেন্ট মানে অবহেলার কারণে, অবহেলার কারণে, কোনো ইন্টেনশন না, বাট অবহেলার কারণে মৃত্যু, র্যাশ অর নেগলিজেন্ট। তাহলে এই যে লফুল, আইনগতভাবে আমরা এই কী হতে পারে, এটা 2 ধরনের: এক্সকিউসেবল অ্যান্ড জাস্টিফায়েবল, বা জাস্টিফায়েবল এবং এক্সকিউসেবল। জাস্টিফায়েবল মানে আমরা বলছিলাম কি, বিচার কাজ করে, ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জাস্টিস বাই দ্য ভার্ডিক্ট অফ দ্য জাজ অফ দ্য কোর্ট। হ্যাঁ, তাহলে সেটা হবে বাই ডেথ সেন্টেন্স। কোনো একটা কোর্টে যখন মামলা হবে, রায় আসবে মৃত্যুদণ্ড, এবং এই রায় যদি মৃত্যুদণ্ড আসে তাহলে এটা লোয়ার কোর্ট হলে এটা অ্যাপিলেট ডিভিশন অফ দ্য হাইকোর্ট থেকে এটা তোমার অ্যাপ্রুভড হয়ে আসতে হবে, তারপরে ডেথ সেন্টেন্স কার্যকরী হবে। এটা হলো এক ধরনের বললাম। তাহলে কি জাস্টিফায়েবল ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জাস্টিস। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোথাও একটা রায়ট হচ্ছে, এই রায়টে দেখবা এইসব দাঙ্গা যখন হয় তখন সেখানে পুলিশ থাকে, এবং তার পাশাপাশি প্রয়োজন হলে একজন জাজকেও সেখানে নিয়ে যাওয়া হয়, বা একজন তোমার ম্যাজিস্ট্রেটকে নিয়ে যাওয়া হয়।
ম্যাজিস্ট্রেট নিয়ে গেলে কী হয়, যদি সে মনে করে যে এই রায়টটাকে সাপ্রেশনের জন্য গুলির অর্ডার দিতে হবে, হ্যাঁ, তখন সে ফাঁকা গুলি হোক আর যে গুলি হোক সে গুলির একটা অর্ডার দেবে। সেই কারণে একটা মৃত্যুদণ্ড হতে পারে এবং সেখানে কয়েকজন মানুষ মারাও যেতে পারে, বেশ কিছু মারা যেতে পারে, সিঙ্গেল মারা যেতে পারে। তাহলে এটাও একটা জাস্টিফায়েবল। কেন জাস্টিফায়েবল বলছি? এটা টু সাপ্রেশন অফ দি রায়টস। যদি এরকম রায়টে যদি সাপ্রেশন না করে তাহলে এ লট অফ পাবলিক, এ লট অফ পিপুল উইল বি ডাইড। তাহলে অনেক, যেখানে হয়তো কয়েক শত লোক মারা যাবে রায়টে, সেটাকে সাপ্রেশন করার জন্য তাতে যদি 2-1 জনকে মেরেও যদি এই 100 জনকে বাঁচানো যায়, সেটা একটা আইনের দৃষ্টিকোণ থেকে এটা একটা বৈধ। তাহলে আমরা কি পেলাম? জাস্টিফাইবল 2 ধরনের। এক ধরনের হতে পারে বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি জাস্টিস, এই একটা বিচার কাজের জন্য হতে পারে, বিচার কাজের রায় হিসেবে হতে পারে। আর মেইনটেনেন্স অফ দ্য জাস্টিস, অর্থাৎ এই আইন রক্ষাকারী সংস্থা যত বেশি মানুষের মৃত্যু না হয়, অল্প মানুষের মৃত্যু যদি কমের মধ্যে দিয়ে বেশিকে সাপ্রেস করা যায়, প্রিভেন্ট করা যায়, তাহলে সেটা হবে হলো এই তোমার সাপ্রেশন অফ দ্য রাইট, এ একটা হতে পারে। তাহলে এই দুইটা কারণ, একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ দি জাস্টিস আর মেইনটেনেন্স অফ দ্য জাস্টিস। তাহলে একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ দি জাস্টিস আর একটা হলো মেইনটেনেন্স অফ দ্য জাস্টিস। তারপর আসো কি এক্সকিউজেবল। 2 রকম বলছি আমি, লফুলের মধ্যে একটা জাস্টিফাইবল আর একটা হলো এক্সকিউজেবল। এক্সকিউজেবল মানে মাপ, ক্ষমা করা যেতে পারে। এক্সকিউজেবল মানে ক্ষমা করা যেতে পারে। যখন ধরো এটা কি কারণে হতে পারে, কোনো একটা মানুষ সেলফ ডিফেন্স, একটা ডাকাত এসছে তোমার বাসায়, হ্যাঁ, ডিউরিং রবারি হি অ্যাটেম্পট টু কিল ইউ, তখন যদি তুমি তোমার সেলফ আত্মরক্ষার জন্য যদি তাকে গুলি করে তুমি মারো বা অন্য কোনোভাবেও তুমি মেরে ফেলতে পারো, সেটা তোমার অপরাধ নয়। কেন? ইট ইজ এক্সকিউজেবল। তোমার নিজের জীবন বাঁচানোর জন্য তুমি এটা সেলফ ডিফেন্সে তুমি এটা তাকে খুন করতে পারো, সেটা হলো তার এক্সকিউজেবল। আইনের দৃষ্টিকোণ থেকে এই অপরাধ ক্ষমাযোগ্য। আচ্ছা, একটা গেল। কজিং ডেথ বাই অ্যাক্সিডেন্ট। আমরা দেখি তো রাস্তাঘাটে বিভিন্ন সময়ে গাড়িতে কলিশন বা এনি অ্যাক্সিডেন্ট, এটা হতে পারে। বা অন্য যে কোনো কারণে তুমি কর্মস্থলেও দেখা যায়, অনেক সময় বড় বড় ইন্ডাস্ট্রি করতে দেখা যায় উপর থেকে ওয়ার্কাররা, লেবার, এরা ফল ডাউন ফ্রম দ্য হাইট অ্যাবাভ এবং সে পড়ে গেল। কী হলো? এটা একটা অ্যাক্সিডেন্ট। দিস ইজ দ্য ডেথ ডিউ টু রেজাল্টেন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট। হঠাৎ করে পড়ে গেছে, হ্যাঁ। বা ইলেকট্রিকিউশন হয়ে মারা গেছে, দেখা যাবে রাস্তায় কাজ করছিল, হ্যাঁ, ইলেকট্রিসিটিতেই সে কাজ করে, ইলেকট্রিক লাইনম্যান, বাট কোনো না কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেল। দিস আর দ্য এক্সকিউজেবল কজিং ডেথ বাই অ্যাক্সিডেন্ট। ডেথ ফলোড বাই লফুল অপারেশন। আমরা সাধারণত অপারেশন সার্জারি করি, মেডিসিন, গাইনি, বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। এই অপারেশন তোমরা জানো যেটা ইনফর্ম কনসেন্ট নেওয়া হয়। ইনফর্ম কনসেন্ট, তোমরা কনসেন্ট মানে জানো নিশ্চয়ই। আর ইনফর্ম মানে তাকে অপারেশনের সমস্ত কিছু ঝুঁকি, এর সুবিধা কী, অসুবিধা কী, রিস্ক কী, সমস্ত কিছু তাকে ডেসক্রাইব করে তার থেকে সম্মতি নেওয়া হবে রিটেন, বাই রিটেন কনসেন্ট, নিয়ে আমরা এটা অপারেশন করি। বাট ডিউরিং অপারেশন দেয়ার মে বি এ কজ অফ ডেথ। যে কোনো কারণেই হোক, অ্যাক্সিডেন্টই হোক আর যে কারণেই হোক, অর্থাৎ এই ডেথটা ছিল আনঅ্যাভয়েডেবল। সুতরাং ডিউরিং অপারেশন সমস্ত নিয়ম কানুন যদি তুমি মেনে চলো, তারপরেও যদি ওই রোগীটির মৃত্যু হয়, তাহলে সেটাও কিন্তু এক্সকিউজেবল। সুতরাং ডেথ ফলোড বাই লফুল অপারেশন, আমি বলছি লফুল, নট ইললিগাল, হ্যাঁ, এবং তোমার দ্বারা কোনো ভুলভ্রান্তিও হয়নি, হ্যাঁ, তদন্ত করলে দেখা যাবে যে নো ইউ আর রাইট, তাহলে সেটা যদি হয় তাহলে এটা হবে ডেথ ফলোড বাই এ লফুল অপারেশন। তাহলে এটা দিস উইল বি এক্সকিউজেবল। আর অ্যানাদার ওয়ান ইজ হোমিসাইড কমিটেড বাই অ্যান ইনসেন। সাধারণত পাগল বা বিলো 7 ইয়ার অফ এ
বয় অর বেবি, হ্যাঁ, তো কী হবে যদি 7 বছরের নিচের কোনো বাচ্চা বা কোনো একটা পাগল যদি কাউকে খুন করে বা তার হত্যা করে, তাহলে তারও এটা একটা এক্সকিউসেবল। দিস ইজ অলসো এক্সকিউসেবল। তাহলে আমরা কতটা বললাম এক্সকিউসেবল? 4টে বললাম। কিন্তু সেলফ ডিফেন্সের জন্য যদি কাউকে খুন করা হয় তাহলে সেটা এক্সকিউসেবল, তোমার নিজের সুরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য। ডেথ কজিং বাই অ্যান অ্যাক্সিডেন্ট, ডেথ ফলোড বাই এ lawful operation by a surgeon, or homicide committed by an insane or a person below a boy or girl below age of 7. এটা হলো lawful. So this is the excusable variety. এরপরে আসলো culpable homicide. Culpable homicide মানে হোমিসাইড মানেই হলো কালপেবল হোমিসাইড, অর্থাৎ অপরাধজনিত মৃত্যু। এটা আবার দুই রকম হয়, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার অ্যান্ড নট অ্যামাউন্টিং টু মার্ডার। হ্যাঁ, অ্যামাউন্টিং টু মার্ডার মানে তুমি ইন্টেনশনালি তাকে মেরে ফেলছো, তুমি তাকে খুন করবার জন্য, হত্যা করবার জন্যই পরিকল্পনা করে তাকে মেরে ফেলা হয়েছে। কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। আচ্ছা, অ্যামাউন্টিং টু মার্ডার এটা কয় ধরনের হতে পারে? কি কি কারণে অ্যামাউন্টিং টু মার্ডার? যে ইচ্ছা করে তুমি এটাকে, হ্যাঁ, একটা হলো অ্যামাউন্টিং টু মার্ডার, ইচ্ছা করে পরিকল্পনা করে তাকে মেরে ফেলাকে বলা হবে অ্যামাউন্টিং টু মার্ডার। আর যদি কোনো পরিকল্পনা তার থাকে উইদাউট ইন্টেনশন বাট কজিং ডেথ, তাকে বলা হবে কি নট অ্যামাউন্টিং টু মার্ডার। কোনো উদ্দেশ্য ছিল না, বাট হঠাৎ করে হয়ে গেছে, এটা হলো উদ্দেশ্যবিহীনভাবে, নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে অ্যামাউন্টিং টু মার্ডার কী কারণে, সেটার এক্সাম্পল আমরা কী দেবো? যেমন এ পারসন ইজ সাফারিং সাম ডিজিজেস, তুমি পরিকল্পনা করলা যে আমি তাকে মেরে ফেলবো, তাই নাকি? তাহলে এমন একটা আঘাত করলা যে এই আঘাতের কারণেই তার ডিজিজটাও অ্যাগ্রেভেট করবে, অ্যান্ড ইট উইল কজ ডেথ অফ দ্য পারসন। 1 2 নম্বর, অথবা এটি তুমি 2 নম্বর বলতে পারো। আর 1 নম্বর হলো এ পারসন যদি ডাইরেক্ট produce a cause of death, that is producing a stab injury over the precaudal region or cutting the neck, তাহলে কী হবে? This is the direct cause of the death of the person. তাহলে এটা হলো অ্যামাউন্টিং টু মার্ডার। তারপরে ধরো নট অ্যামাউন্টিং টু মার্ডার। আর আমরা কী বললাম? অ্যামাউন্টিং টু মার্ডার তুমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে এমনভাবে আঘাত করা হলো যে তার ডাইরেক্ট কজই হলো মৃত্যু। যেমন কোথায় স্ট্যাব ইঞ্জুরি করলে রাইট পিকটের জন্য কী হলো? পেনিট্রেশন অর পারফোরেশন অফ দি হার্ট কজিং কি হেমোরেজ, ইন্টারনাল হেমোরেজ। হ্যাঁ, internal hemorrhage, hypovolemic shock. The cause of death will be due to hypovolemia of the blood. The hypovolemic shock এসে মারা যাবে। This is the direct. এছাড়া আর কি হতে পারে? Any injury which causes the aggravation of the diseases which you had been suffering previously. আগে থেকেই একটা রোগে ভুগছিল, তুমি তার মধ্যে তাকে আঘাত করলে, এবং which causes death of the person. এবার আসো নট অ্যামাউন্টিং টু মার্ডার। নট অ্যামাউন্টিং টু মানে তোমার ইচ্ছা ছিল না, হ্যাঁ, বাট ইট কজেস ডেথ অফ দ্য পারসন। এটা হলো আমরা বলি এটাকে ধরো এটা হলো ওই 2nd ডিগ্রি হোমিসাইড।
আর আগের যেটা বললাম অ্যামাউন্টিং টু মার্ডার, এটা কি? এটা হলো ফার্স্ট ডিগ্রি মার্ডার। জর্জ ফ্লয়েড তাহলে কোন ডিগ্রি মার্ডার, ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি? এটা ব্যাখ্যা করলে বোঝা যাবে, হ্যাঁ, যে যদি সে এটা জেনে থাকে যে তাকে এইভাবে নেক ক্রাশ করার পরে সে মারা যাবে উইথ এ ব্যাড ইন্টেনশন অফ দ্য পুলিশ, সো ইউ ক্যান প্রুভ ইট দ্যাট ইট ইজ এ কেস অফ মার্ডার, ফার্স্ট ডিগ্রি মার্ডার। হ্যাঁ, আর যদি বলো যে না, সে নেক কম্প্রেশন করেছে, বাট আফটার সাম টাইম হি হ্যাড নো ইন্টেনশন টু কজ আ ডেথ অফ ফ্লয়েড, বাট আলটিমেটলি ইট কজেস ডেথ, তাহলে হবে সেকেন্ড ডিগ্রি মার্ডার। কালপেবল হোমিসাইড not amount to murder is actually second degree of homicide. আচ্ছা, কি কি কারণ হতে পারে? এক্সাম্পল, ইফ দি অফেন্ডার, যে আঘাত করবে, হি লস্ট হিজ সেলফ কন্ট্রোল, অনেক সময় দেখা যায় রেগে গিয়ে তার রাগের মাত্রা হারিয়ে ফেলে, তার বিবেক বুদ্ধি বিবর্জিত হয়ে যায়, তারপরে সে কাউকে না কাউকে হয়তো মেরে ফেলে। হ্যাঁ, দিস ইজ দ্য হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আবার দেখবা যে এসব ঘটনার পরে দি অফেন্ডার ব্রিংস দি পেশেন্ট টু দি হসপিটাল টু গিভ প্রপার ট্রিটমেন্ট, বাট ডক্টর ফেইল, সেখানেও তাকে বাঁচানো যায়নি, এভাবেও হতে পারে। হ্যাঁ, এটা হলো সেকেন্ড ডিগ্রি মার্ডার। অথবা দেখবা অনেক সময় সেন্টিতে থাকে, ডিউটি থাকে, সিকিউরিটি ডিউটি থাকে যারা, তারা ঠিক বুঝতে পারছে না কোনো কারণে হয়তো গুলি করে ফেলল, কোনো একটা সে মনে করছে, সাসপেক্ট করছে যে সে হয়তো কারো, তার যে সে রক্ষক, তার যে কর্মচারী, তাকে সে মারবার জন্য এসছে, সে কারণে সে ভুল বুঝে তাকে হয়তো তার প্রোটেকশনের জন্য কথা বিবেচনা করে, তার মনিবের প্রোটেকশনের বিবেচনা করতে গিয়ে বা তার প্রতিষ্ঠানকে রক্ষা করতে গিয়ে সে ভুল করে তাকে গুলি করে মেরে ফেলে দিল, এটাও কিন্তু নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটাও নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটা হবে না। আবার র্যাশ অর নেগলিজেন্সি, আমরা কী বললাম? র্যাশ অর নেগলিজেন্সি। র্যাশ মানে, র্যাশ কি? হোয়াট ইজ র্যাশ? এটা একটা প্রম্পট অ্যাকশন টু প্রিভেন্ট এ প্রি প্ল্যান, হ্যাঁ, অ্যাকশন। তুমি বুঝতে পারছো কেউ তোমাকে গুলি করবার জন্য বা তোমাকে মেরে ফেলবার জন্য একটা ভায়োলেন্ট একটা অ্যাকশন তৈরি করতেছে, তাকে তুমি হঠাৎ করেই তুমি তাকে বাধা দিচ্ছ, দিস ইজ দ্য র্যাশ, দিস ইজ দ্য র্যাশ। আর নেগলিজেন্সি মানে, হোয়াট ইজ নেগলিজেন্সি? ব্রিচ অফ ডিউটি উইদাউট এনি ইন্টেনশন, মানে তোমার দায়িত্ব কাজ ঠিক মতো করনি, এটা ঠিক, কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, বা তুমি যদি জানতে যে এই দায়িত্ব অবহেলা করলে মানুষের মৃত্যু হবে, তাহলে হয়তো তুমি করতে না। যেমন ধরো অ্যাক্সিডেন্ট, আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পলিউশন, হি ওয়াজ নট সো অ্যালার্ট বাট ইট হ্যাড হ্যাপেন, সে যথেষ্ট পরিমাণ ইয়ে ছিল না, বাট সে যদি একটু আরও একটু যদি কনসাস হতো, তাহলে কিন্তু সে হয়তো বেঁচেও যেতে পারত, কোনো পেশেন্ট, কোনো যাত্রী মারা নাও যেতে পারত, বাট হি ওয়াজ ল্যাক অফ হিজ ডিউটি। হ্যাঁ, একটু দায় সারা গোছের কাজ করে গাড়ি চালাচ্ছিল, যার ফলে গাড়িটা উল্টে জায়গার যেভাবেই হোক বা কলিশন হোক, হ্যাঁ, যাত্রী মৃত্যু হলো। এই ক্ষেত্রেও আমরা বলবো কি, এটা নেগলিজেন্ট একটা ডিউটি, মানে তার কোনো ইন্টেনশন ছিল না যে তার যাত্রীগুলো মারা যাক, বাট হি হ্যাড গট সাম নেগলিজেন্ট অ্যাক্ট। হ্যাঁ, অবহেলা ছিল, ইচ্ছা করলে আরও একটু দায়িত্বফুল হলে হয়তো পারত, এটাকে বলা হয় নেগলিজেন্সি। তাহলে র্যাশ অর নেগলিজেন্সি, এর শাস্তি কি? এর শাস্তি হলো 2 বছর। আমরা একটু শাস্তি নিয়েও পড়াশোনা করি। আমরা যে আলোচনা করলাম যারা মার্ডার, এই মার্ডারের শাস্তি কত? সাধারণত দেখা যায়, হ্যাঁ, মার্ডারের শাস্তি ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ ইমপ্রিজনমেন্ট, হয়তো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, উইথ ফাইন অর উইদাউট ফাইন হতে পারে। হ্যাঁ, অর পানিশমেন্ট ফর মার্ডার
বাই লাইফ কনভিক্ট। এখন তিনটেই হতে পারে, ডেথ হতে পারে, ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং লাইফ কনভিক্ট হতে পারে। এছাড়া তার সঙ্গে কিছু ফাইন থাকতেও পারে, ফাইন নাও থাকতে পারে। এটা হলো পানিশমেন্ট অফ দ্য মার্ডার। পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড, আমি বলছি যে উইথ অ্যামাউন্টিং টু মার্ডার। কি আমরা বললাম? অ্যামাউন্টিং টু মার্ডার। হ্যাঁ, এটা হলো কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এরাও তাই মৃত্যুদণ্ড হতে পারে, অর লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে আপ টু 10 years, অ্যামাউন্টিং টু মার্ডার, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর আপ টু 10 years হতে পারে, উইথ ফাইন অর উইদাউট ফাইন। আর নেগলিজেন্ট অ্যাক্ট যেটা বললাম, সেই নেগলিজেন্টের পানিশমেন্ট কী হতে পারে? আমরা সাধারণত স্ট্রিট অ্যাক্সিডেন্টে যেগুলো হয়, আমরা তো অনেক হইচই করি, আসলে বিচারের বেলায় দেখা যায় এসব ড্রাইভারের আছে অনেক পক্ষেই অনেকটা আইন, যেমন 2 years উইথ ফাইন, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং ফাইন দিতে পারে, অর বোথ, ফাইন এবং জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড দুটি হতে পারে। এর চেয়ে বেশি পানিশমেন্ট কিন্তু ড্রাইভারকে দেওয়া যায় না, আইনত হচ্ছে না। পানিশমেন্ট অ্যাবাউট দ্য অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। কী অ্যাবেটমেন্ট? সাধারণত যদি কাউকে সুইসাইড করার জন্য প্রভোকেট করে থাকো, তাকে মোটিভেট করে থাকো, বুদ্ধি বিবেচনা করে দিয়ে থাকো, তাহলে কিন্তু ইউ উইল গেট সাম পানিশমেন্ট। যেমন এটা চাইল্ড বা ইনসেন্টের ক্ষেত্রে তোমার 10 বছরের কারাদণ্ড হবে, 10 বছরের কারাদণ্ড। যদি কোনো পাগল বা কোনো বাচ্চাকে তুমি প্রভোকেট করে তাকে তোমার আর সুইসাইড করবার জন্য উদ্বুদ্ধ করে থাকো, তাহলে তোমার হবে 10 বছরের কারাদণ্ড। অথবা সুইসাইড অন্য কাউকেও, শুধু পাগল না, তুমি যদি একটা অ্যাডাল্ট মানুষকেও যদি তোমার তাকে যদি ইনসিস্ট করে থাকো বা তাকে প্রভোকেট করে থাকো টু অ্যাবেটমেন্ট অফ দ্য সুইসাইড, মানে তাকে সুইসাইড করবার জন্য প্রলুব্ধ করে থাকো, তাহলে এখানেও তোমার শাস্তি হবে 10 বছরের সশ্রম কারাদণ্ড, অর ফাইন অর উইদাউট ফাইন, দুটি হতে পারে। তাছাড়া অ্যাটেম্প্ট টু মার্ডার। অ্যাটেম্প্ট টু মার্ডার মানে ইউ ট্রাইড টু কিল হিম বাট লাকিলি সে বেঁচে গেছে। এটা কিন্তু খুব শক্ত একটা মামলা হয় সাধারণত, অ্যাটেম্প্ট টু মার্ডার। তার মানে সে মৃত্যু ঘটাবার জন্য যাবতীয় কর্মকাণ্ড তার সমাপ্ত হয়েছে, কিন্তু বাট কোনো কারণে লাকিলি সে বেঁচে গেছে। তার মানে হি ওয়াজ ইনভলভড উইথ দ্য ডেথ অফ দি পারসন। তাহলে তাকে শাস্তি পেতে হবে। কি? তার কারাদণ্ড হবে 10 years, 10 বছরের কারাদণ্ড হবে। ঠিক আছে? অ্যাটেম্প্ট টু মার্ডার। অ্যাটেম্প্ট টু কালপেবল হোমিসাইড একই জিনিস, যে পরিকল্পিতভাবে যদি তুমি করো তাহলে কী হবে? এটা একই ঘটনা হবে, তোমার 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড। এখন অনেকেই দেখো সুইসাইড করতে যায় কিন্তু সুইসাইড করে না, এটা কিন্তু অপরাধ। টু কমিট সুইসাইড অর অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড, হয় তার বাবা মাকে ভয় দেখাবে, বা তার কোন নিকট আত্মীয়কে বা তার প্রেমিককে ভয় দেখাচ্ছে। ট্রাই টু কমিট সুইসাইড যদি এটা প্রমাণিত হয়, আর পুলিশ যদি এটা তুমি যদি এটা পুলিশের কাছে সোপর্দ করো, তাহলে অবশ্যই তার পানিশমেন্ট হবে। কী হবে? পানিশমেন্ট হলো ন্যূনতম 1 year উইথ ফাইন, 1 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা ফাইন অর বোথ। আবার অনেক সময় মাপও হতে পারে, কিন্তু সাধারণত মাপ হয় না। কি? 1 year অফ ইমপ্রিজনমেন্ট উইথ ফাইন অর বোথ, দুটি হতে পারে। সো দিস ইজ দ্য হোমিসাইড, রিগার্ডিং হোমিসাইড, সুইসাইড পানিশমেন্ট। আচ্ছা, এবারে আমরা আসি কী কী ইনজুরি। আমরা জানি ইনজুরি ডেফিনেশন, আমরা জানি হার্টের ডেফিনেশন, জানি ইনফার্মিটির ডেফিনেশন, জানি হার্টের ইনজুরি ডেফিনেশন কি আমরা পড়ে আসছি এর আগে নিশ্চয়ই। এনি হার্ম
whatever illegally caused to any person in body, mind, reputation and কি প্রপার্টি। কোনো মানুষের যদি শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, আঘাত করা হয়, তাহলে তাকে বলা হবে হলো ইনজুরি। তাহলে তো ডিফারেন্স বিটুইন ইনজুরি অ্যান্ড হার্ট। আর হার্ট মানে কিন্তু এরকমের না, ইট মিনস বডিলি পেইন। কোনো একটা বিষয়, কোনো একটা উইপন দিয়ে, কোনো একটা ব্লান্ট উইপনই হোক আর যে উইপন দিয়েই হোক, তার বডিতে আঘাত করলে যেটা হবে, তার বডি হি উইল ফিল পেইন। দিস ইজ দ্য বডিলি পেইন, ডিজিজ অর ইনফার্মিটি কজ টু এনি পারসন, তাকে বলা হবে হার্ট। যে কোনো একটা আঘাত দিয়ে তাকে যদি পেইন দেওয়া হয়, ইনফার্মিটি করা হয়, অথবা কোনো একটা ডিজিজ তৈরি হয়, তাহলে তাকে বলবো আমরা হার্ট। আচ্ছা, ইনফার্মিটি কী জিনিস? ইনফার্মিটি মানে ইট ইজ এনি ইনএবিলিটি অফ অ্যান অর্গান টু পারফর্ম ইউজুয়াল ওয়ার্ক। তুমি হাত পা দিয়ে যা কাজ করছিলে, কোনো কারণে আঘাত দিয়ে তুমি এই কাজটা আর করতে পারছো না। জয়েন্টে এমনভাবে লাগা যে দিস জয়েন্ট বিকাম স্টিফ, নি জয়েন্ট or elbow joint become stiff, and he cannot move this and cannot perform proper function, that is usual function. So এটাকে বলবো আমরা ইনফার্মিটি। আচ্ছা, আমরা গ্রেভিয়াস ইনজুরি আর সিম্পল ইনজুরি জানি। সিম্পল ইনজুরি মানে খুব সহজ ইনজুরি, যেটাতে কোনো জীবনহানি বা জীবনের কোনো মারাত্মক কোনো ক্ষতি হবার কোনো সম্ভাবনা নাই, সেটা হলো সিম্পল ইনজুরি। গ্রিভিয়াস ইনজুরিজ কী জিনিস আমরা জানি? এটা একটা বড় ধরনের ইনজুরি হুইচ রেজাল্ট পারমানেন্ট কী হবে, ড্যামেজ অর লস। কী হয়? হুইচ কজেস বডিলি ইনজুরি, হুইচ কজেস ইনডেঞ্জার্স অফ দ্য লাইফ অফ দ্য পারসন। কোনো মানুষের জীবনকে বিপন্ন করে ফেলে, বা হাসপাতালে 20 দিনের অধিক সময় তাকে থাকতে হতে পারে। এছাড়া আর কি হতে পারে? কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা জানি 7টা ক্রাইটেরিয়া আছে। এইসব ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে। যেমন ধরো ইম্যাসকুলেশন। ইম্যাসকুলেশন মানে পেনিস কেটে ফেলা, মাস্কুলেচার স্ট্রাকচার যেগুলো, সেগুলোকে কেটে ফেলা, বা এমনভাবে ক্রাশ করে দিলে যে ইটস লস ইটস প্রপার ফাংশন। পেনাইল যে ইরেকশন হওয়া, সেটাও সে হতে পারবে না। অতএব প্রপার ফাংশন লস হবে, অথবা ইউ ক্যান ট্রান্সেকশন দি অর্গ্যান, এটাকে বলে ইম্যাসকুলেশন। তারপরে প্রাইভেশন অফ দি সাইট আইদার আইস, দুইটা চক্ষুরই দৃষ্টিশক্তি, কানের দৃষ্টিশক্তি, আমরা জানি এটা। স্টিফনেস অফ দি বডি, ব্রেকেজ অফ দি টুথ, অথবা তোমার এক্সট্রাকশন অফ দ্য টুথ। সো দিজ আর দ্য গ্রিভিয়াস ইনজুরি। আর এনি ইনজুরি এছাড়াও আউট অফ ক্রাইটেরিয়া অর ফ্র্যাকচার, ডিসলোকেশন অফ দি বোন অর টুথ, এছাড়াও যে কোনো ধরনের ইনজুরি যদি ইনডেঞ্জার্স লাইফ অ্যান্ড আনএবল টু পারসিউ ফলো নর্মাল পারসুইটস অফ দ্য বডি, আনএবল টু ফলো নর্মাল পারসুইটস অফ দ্য বডি, তার শরীরের নর্মাল যে ফাংশন সেগুলো সে করতে পারছে না। যেমন চলা ফেরা, হাঁটা, বাথরুমে যাওয়া, গোসল করা, এগুলো সে করতে পারছে না। ফর কত? মোর দেন 21 ডেজ, 20 or 21 ডেজ। সেটা যদি হয় তাহলে তাকে বলবো আমরা, এইসব ক্রাইটেরিয়াকে বলবো আমরা গ্রিভিয়াস ইনজুরি। তাহলে আমরা দুই ধরনের পেলাম, সিম্পল ইনজুরি, গ্রিভাস ইনজুরি। গ্রিভাস বানান আমরা পরীক্ষা ধরি GREIVOUS, গ্রিভিয়াস বানানটা মনে করবা, মুখস্থ রাখবা। GREIVOUS, গ্রিভাস ইনজুরি। আচ্ছা, সো দিস ইজ গ্রিভিয়াস ইনজুরি। এখন মনে করো একজন লোক অ্যাসল্টেড হয়ে খুব একটা ছুরি দিয়ে পিঠে ফ্রম নেক থেকে একদম তোমার বাটক পর্যন্ত এসছে। হয়তো লেন্থ হলো ধরো 18 থেকে 25 ইঞ্চি হতে পারে, আর ডেপথ হলো ½ ইঞ্চ, ব্রেডথ হলো ½ ইঞ্চ। কী ইঞ্জুরি দিবে তুমি এটা?
এটা কি সিম্পল ইঞ্জুরি না গ্রেভিয়াস ইঞ্জুরি? হ্যাঁ, ইঞ্জুরিটা অনেক বড়, দেখতে মনে হবে বিশাল, না, দিস ইজ এ সিম্পল ইঞ্জুরি। কারণ আমরা বলছি কখনোই কোনো সার্টিফিকেট ইস্যু করবে না এই 8টা ক্রাইটেরিয়া যতক্ষণ পর্যন্ত ফুলফিল না করবে। তোমরা 8টা ক্রাইটেরিয়া ভালো করে মুখস্থ করবা সারা জীবন, থ্রু আউট ইউর হোল অফ ইউর লাইফ ইট উইল বি ভেরি নেসেসারি টু ইস্যু এ সার্টিফিকেট। তোমাকে জানতে হবে এর বাইরে কোনোটাই গ্রিভিয়াস ইঞ্জুরি হবে না। শুধুমাত্র এই 8টা যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এরাই হবে শুধুমাত্র গ্রিভিয়াস ইঞ্জুরি। তাহলে গ্রিভিয়াস ইঞ্জুরি পানিশমেন্ট কি? সিম্পল ইঞ্জুরির পানিশমেন্ট তেমনটা নাই, হয়তো ফাইন করতে পারে, হ্যাঁ, খুব সিম্পল, এর কোনো মানে বা অন্য কোনো ফরম্যাটে হয়তো হতে পারে, বিচার হতে পারে। বাট গ্রিভিয়াস ইঞ্জুরি কিন্তু পানিশমেন্ট হবে। গ্রিভিয়াস ইঞ্জুরি এটা সাধারণত ব্লান্ট উইপন দেওয়া হয় কি না বা শার্প কাটিং উইপন দেওয়া হয় কি না এটা ভাবতে হয়। মানে শার্প কাটিং উইপন দেওয়া হলে 326 ধারা, আর যদি ব্লান্ট উইপন দেওয়া হয় তাহলে 324 ধারা, এরকম বিভিন্ন ধারা আছে। এই ধারা মতে অর্থাৎ এই তোমার এই ধারা দিয়ে আমরা বিচার করতে থাকি। কোড ধারা মানে হলো কোড, পেনাল কোডের যে করসপন্ড করে যে ফাইন, কী রকমের ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরি করসপন্ড ফাইন। আমরা যখন ওষুধ লিখি, প্রেসক্রিপশন করি, একই জিনিস, কোর্ট থেকে সেরকম বিচারের রায় দেওয়া হয়। এই ধারা মতে এই অপরাধের মানে বদৌলতে তাকে এই পানিশমেন্ট দেওয়া হলো। এটা যেমন হোমিসাইডের কথা বললাম, কি ডেথ সেন্টেন্স, এটা একটা ধারা, এই ধারা মতে দেওয়া হয়। এটা হলো একে বলা হয় পেনাল কোডের ধারা সেকশন। আচ্ছা, তাহলে এই যে আমি বললাম যে ভলান্টারি কজিং হার্ট করলাম না, তাহলে এর কি পানিশমেন্ট হতে পারে? যদি ভলান্টারি কজিং হার্ট, কত হতে পারে? 1 ইয়ার অর উইথ ফাইন অর বোথ, হয় 1 বছরের কারাদণ্ড হবে, ফাইন হবে, অথবা দুটি হবে, এটা হতে পারে। আচ্ছা, এটাই হলো কি, এটা হলো ডেঞ্জারাস উইপন দিয়ে যদি হয় তাহলে তোমার 3 ইয়ার, আর যদি ব্লান্ট উইপন দেওয়া হয় তাহলে হবে 1 ইয়ার। তাহলে কি বললাম আমরা, যে একটা পানিশমেন্ট হবে কার, যদি হার্ট হয়, হার্টে যদি ব্লান্ট উইপন দিয়ে এটা কারণ হয়ে থাকে তাহলে এটা হবে 1 ইয়ার, আর যদি ডেঞ্জারাস উইপন দিয়ে এই হার্টটা করা হয় তাহলে তাকে দেওয়া হবে 3 ইয়ার্স উইথ ফাইন অর বোথ, দুটি দেওয়া হতে পারে। আচ্ছা, এই যে ভলান্টারিলি কজিং গ্রেভিয়াস হার্ট বা ডেঞ্জারাস উইপন, আমি বলছিলাম শার্প কাটিং, ডেঞ্জারাস মানে শার্প কাটিং ধরো, বা পয়েন্টেড উইপন ইত্যাদি, এটাতে করলে কত বছরের পানিশমেন্ট হবে? 10 ইয়ার অ্যান্ড অলসো ফাইন, হয় 10 বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। আবার যদি ব্লান্ট উইপন দেওয়া তাহলে কী হবে? আমি বলছি ব্লান্ট উইপন দিয়ে দিলে একটু কম পানিশমেন্ট হবে। এটাও যেহেতু তোমার গ্রেভিয়াস ইঞ্জুরি, যেমন তুমি লাঠি দিয়ে আঘাত করার পরে পা ভেঙে গেল, টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হয়ে গেছে, অবশ্যই পানিশমেন্ট পাবে, এটা গ্রেভিয়াস ইঞ্জুরি। কী হবে? এটা আপ টু 7 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, 7 বছরের কারাদণ্ড হতে পারে, অর ফাইন অলসো অর উইদাউট ফাইন, দুটি হতে পারে। এটা হলো গ্রেভিয়াস হার্ট। তোমরা ডাউরি ডেথের নাম শুনছ? ডাউরি ডেথ মানে যৌতুকের জন্য যে মৃত্যু দেওয়া হয়, আমরা করে আসছি নিশ্চয়ই, এটা জানো, এটা আমি নতুন করে বলতে চাচ্ছি না। এরও কিন্তু পানিশমেন্ট আছে। কি ডাউরি ডেথ? সাধারণত মানে ওয়াইফের বা কোনো একটা মেয়ে বিয়ে হওয়ার পরে ডিমান্ডের জন্য, যৌতুকের জন্য তাকে নানা ধরনের অত্যাচার করতে করতে মেরে ফেলা হয়। তার স্বামীর মা বাপ বা ভাই বোন সবাই মিলেও করতে পারে, এবং এটা একটা জঘন্য অপরাধ। এবং এই যে যৌতুক আমরা কতদিন পর্যন্ত ডাউরি ডেথটা গণনা করব, সেটা হলো আফটার ম্যারিজ 7 ইয়ার্স, 7 বছর পর্যন্ত, বিবাহের 7 বছর পর্যন্ত যদি এরকম ধরনের টর্চার করা হয় এবং তাতে যদি মৃত্যু হয় তাহলে সেটাকে বলবো আমরা ডাউরি ডেথ। অনেকদিন পরে বললে কিন্তু হবে না, আর নট আফটার 7 ইয়ার্স, উইদিন 7 ইয়ার্স অফ ম্যারিজ, তাহলে হবে ডাউরি ডেথ। এবং এদের মৃত্যুদণ্ড, এর দণ্ড কি? এর নানা ধরনের দণ্ড দেওয়া যেতে পারে, হয়তো এতে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। যদি এককভাবেই হাজব্যান্ড তার ওয়াইফকে মেরে ফেলে তাহলে তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে। এছাড়াও যারা ইনভলভ থাকবে তার ইমপ্রিজনমেন্ট
নট লেস দেন 10 ইয়ার্স, 10 বছরের কম হবে না। হ্যাঁ, তাহলে অনেক, এর শাস্তি কিন্তু অনেক। ইদানিং কিন্তু এটা বেশি হচ্ছে, বিভিন্ন সময় দেখা যায় আমরা রেডিও টেলিভিশন বিভিন্ন পত্রিকায় দেখি। হ্যাঁ, এই ডাউরি রেটটা খুব বেশি হচ্ছে সাধারণত। এখন আমরা ওন সার্টিফিকেট, এই যে ইনজুরি করলাম, ওন সার্টিফিকেট, এই ফ্যানটা অফ করে, ফ্যান অফ করো। ওন সার্টিফিকেট, আমরা এটা কিন্তু পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট। আমরা ওন সার্টিফিকেট অবশ্যই থাকে। একটা ওন নিয়ে আসলে আমরা কীভাবে সার্টিফিকেট দেবো সেটা তোমরা নিশ্চয়ই জানো, আমি শুধু এটাকে ইঙ্গিত দিচ্ছি। কি এর ইনজুরির নেচার কী, সাইজ কী, লেন্থ কী, ব্রেডথ কী, আমরা বলছি যে এর হেড কী, টেইলিং কী, হ্যাঁ, তারপরে ধরো যে এটার সাইডটা কোথায়, আর মেজারমেন্ট কী, এসব নিয়ে একটা মতামত দিতে হবে। যদি মার্জিন দেখে বুঝি যে এটা রেগুলার শার্প কাটিং, হ্যাঁ, তাহলে এক ধরনের মন্তব্য হবে। হ্যাঁ, আর যদি দেখি যে ব্লান্ট উইপন, তাহলে এক ধরনের হবে। সুতরাং আমরা এই ইনজুরি অনেকগুলোই থাকতে পারে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5 এরকম অনেকগুলো ইনজুরি থাকতে পারে। প্রতিটা ইনজুরি আমাকে এরকম মেজারমেন্ট করতে হবে। প্রতিটা ইনজুরির কোথায় সাইড, মেজারমেন্ট কি, লেন্থ কত, ব্রেথ কত, ডেপথ কত, মার্জিন কেমন, হ্যাঁ, কালার অফ দি স্কিন, কালার অফ দি ওন কেমন, এর ক্লটটা কেমন ছিল, এন্টিমর্টেম ক্লট ছিল না পোস্ট মর্টেম ক্লট ছিল, এবং এগুলো আমাদের দেখতে হবে। দেখে এই ওনটাকে আমাদের এখন এদের মধ্যে কোনটা সিম্পল, ধরো 5টা ইঞ্জুরি আছে, 5টা ইঞ্জুরি 5টাই কোনোদিন গ্রিভিয়াস নাও হতে পারে। 5টার মধ্যে হয়তো 3টা সিম্পল ইঞ্জুরি আর 2টা হলো এই তোমার গ্রিভিয়াস ইঞ্জুরি। এই জন্য ইঞ্জুরিগুলোর আমরা নাম্বার দেবো 1, 2, 3, 4, 5, 5টা। আমাকে কমেন্ট করার সময় বলতে হবে যে ওই ইঞ্জুরি নাম্বার 1, 2, 3 সিম্পল ইঞ্জুরি, ইঞ্জুরি নাম্বার 3, 4, 5 ইজ দ্য গ্রিভিয়াস ইঞ্জুরি। হ্যাঁ, উইপন ইউজড কী কী হবে, যদি সিম্পল ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আমরা হয়তো বললাম যে এটার ইঞ্জুরি ইউজড, উইপন ইউজড ফর দিস ইঞ্জুরি ইজ সিম্পল ব্লান্ট উইপন, ব্লান্ট উইপন। আর যদি দেখি যে না গ্রিভিয়াস ইঞ্জুরি, তাহলে বলবো হয়তো চতুর্থ এবং পঞ্চম, 4th এবং 5th হয়তো দেখা গেল যে এরা গ্রিভিয়াস ইঞ্জুরি। তাহলে এদের আমরা মার্জিন দেখে বুঝবো যে মার্জিন যদি রেগুলার থাকে তাহলে শার্প কাটিং উইপন হয়েছে, এটা বলতে পারবো উইপন ইউজড শার্প কাটিং হেভি উইপন। আর যদি দেখি যে না ব্লাড তোমার বাই দ্য ফ্র্যাকচার অফ দি বোন, তাহলে কি এটা শার্প কাটিং, শার্প কাটিং নাও হতে পারে, ব্লান্ট উইপন, তাহলে উইপন ইউজড ব্লান্ট উইপন। আর আমরা মন্তব্য করবো যে ইঞ্জুরি নাম্বার 1, 2, 3 হলো সিম্পল ইঞ্জুরি, ইঞ্জুরি নাম্বার 4 and 5 ইজ দ্য গ্রিভিয়াস ইঞ্জুরি। পরীক্ষায় খুব থাকবে। আর সার্টিফিকেট লাগার সময় লিখতে হবে তোমার ওই পেশেন্টের নাম লিখতে হবে কিভাবে, হ্যাঁ, নেম অফ দ্য পেশেন্ট, নেম অফ হিজ ফাদার, মাদার অর ওয়াইফ, এগুলোর নাম লিখতে হবে। লিখে কোত্থেকে এসছে সেটা লিখতে হবে, কে নিয়ে এসছে, হ্যাঁ, দি পারসন হু ব্রিং দ্য পেশেন্ট টু ইউ, এটাও তোমাকে লিখতে হবে। তারও পরিচয় লিখতে হবে এবং তাদের আইডেন্টিফিকেশন মার্ক লিখতে হবে, পেশেন্টের আইডেন্টিফিকেশন মার্ক লিখতে হবে। হ্যাঁ, এবং কি কারণে হিস্ট্রি, শর্ট হিস্ট্রি নেবার চেষ্টা করতে হবে। যদি না হয় তাতে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট করে ইঞ্জুরিগুলো পরীক্ষা করে তুমি সেগুলো মন্তব্য তুমি করলা যে ইঞ্জুরি নাম্বার 1, 2, 3 সিম্পল ইঞ্জুরি, ইঞ্জুরি নাম্বার 4, 5 হতে গ্রিভিয়াস ইঞ্জুরি। তারপরে টাইম, প্লেস এবং ডেট তোমাকে লিখতে হবে, লিখে সিগনেচার দিতে হবে। তোমার সিগনেচারে তোমার নাম এবং তোমার সিল এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার, দিস ইজ দ্য ইঞ্জুরি সার্টিফিকেট। এরপরে আসো এই টর্চার। আমরা টর্চার কী জিনিস? টর্চার ইজ দ্য অ্যাক্ট অফ ডেলিবারেটলি ইনফ্লিক্টিং সিভিয়ার ফিজিক্যাল অর ফিজিওলজিক্যাল পেইন, মানে শরীরে কোনোভাবে আঘাত দিয়ে তাকে আঘাতগ্রস্ত করে তাকে ব্যথায় কাতরানোকেই বলা হবে হলো টর্চার, পেইন দিতে হবে। এইসব টর্চার সাধারণত কী করে, কে করে? হ্যাঁ, করে মনিবরা সাধারণত করে। হ্যাঁ, কাদের? আমাদের দেশে কাজের মেয়েকে টর্চার করে। হ্যাঁ, আগুন দিয়ে পোড়ায় দেয়, অনেক সময় হাতে আঘাত করে। হ্যাঁ, এগুলো হলো
দিজ আর দ্য টর্চার। আর টর্চার করে আইনগতভাবে কিছু টর্চার করা হয়, পুলিশ টর্চার করে, টর্চার্ড বাই দ্য পুলিশ। কী জন্য? পুলিশের থেকে কোনো একটা তথ্য সম্পর্কে জানবার জন্য সরকারিভাবে এটা স্বীকৃত, আইনগতভাবে এটা স্বীকৃত, তাকে কিছু টর্চার করা হবে, তবে তার জীবন নাশ করে নয়। তাকে টর্চার করবা এই কারণে যে তার থেকে সঠিক তথ্য আমরা বের করে মামলার স্বার্থে, ঘটনার স্বার্থে আমরা সেটাকে বের করে নিয়ে আসবো। এটাকে এই জন্য কিছু কিছু টর্চার করা হয় শরীরে, সাধারণত পুলিশরা করে, পুলিশ স্টেশনে করে। এরকম টর্চার আমরা অনেকভাবে করতে পারি, ফিজিক্যাল টর্চার করতে পারি, মেন্টাল টর্চার করতে পারি, আবার সেক্সুয়াল টর্চার, নানাভাবেই হতে পারে। আমাদের কোথাও আঘাত করা, লাঠি দিয়ে সাধারণত বিটিং করা। কোথায় বিটিং করবা? কানে করে, হাতে করে, জয়েন্টে করে, এইসব জায়গাতে, বা গ্লুটিয়াল রিজনে করে, বা অ্যাবডোমেনে করে, এসব জায়গাতে বিটিং করা, এটা এসব হতে পারে। তারপরে মেন্টাল টর্চার, সলিটারি কনফাইনমেন্ট, এটা হতে পারে। কি? যেমন তাকে খাবার না দেওয়া, প্রপার টাইমে খাবার না দেওয়া, এটা মেন্টাল টর্চার। বা তাকে মানসিকভাবে অশ্রাব্য ধরনের কথাবার্তা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাকে রাগিয়ে তার কাছ থেকে কথা বের করার চেষ্টা করা, এগুলো হলো মেন্টাল টর্চার। এছাড়া সেক্সুয়াল টর্চারও করা হয়, সাধারণত ইনফ্লিকশন। কী দেওয়া হয়? এগুলো সাধারণত প্রাইভেট পার্টে বা জেনিটেলিয়াতে দেখা যায়। অনেক সময় পুরুষ সঙ্গে কী করা হয়? ইট বেঁধে দেওয়া হয়, যার ফলে টেনশন নিজ দিকে, এবং এতে প্রচণ্ড ব্যথা হয়, এবং তখন সে এই সঠিক তথ্যটা সে বলতে পারে। অথবা জেনিটেলিয়ার ভিতরে, অথবা রেকটাম, অ্যানাল ক্যানালের ভিতরে, কারণ ফরেন বডি, এরকম ধরনের করা হয়। ফরেন বডি ইন্ট্রোডিউস করে আমরা এটা এই চেষ্টা করি টু টেক তার স্বীকারোক্তি নেবার জন্য তাকে এরকম ধরনের টর্চার করা হয়। এটা হলো টর্চার। আর টর্চার করতে করতে সাধারণত দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আমি বলবো নট অ্যামাউন্টিং টু মার্ডার, সাধারণত এটা অ্যামাউন্টিং টু মার্ডারে হয় না, এটা সেকেন্ড ডিগ্রি হোমিসাইড হয়, বা অ্যাক্সিডেন্ট হতে পারে। ডেথ ইন কাস্টডি, কার কাস্টডি? পুলিশ কাস্টডি। আমাদের সেটি ভেরি কমন। অনেক সময় দেখা যায় যে পুলিশ কাস্টডিতে টর্চার করে অনেক সময় এই কাস্টোডিয়ানের কী হয়, তোমার মৃত্যু হতে পারে। এটা হলো ডেথ ইন পুলিশ কাস্টডি, সাধারণত হয়। আবার অনেক সময় তোমার পুলিশের ইয়েতে গিয়ে তোমার থানায় যে হাজতখানা আছে, এই হাজতখানায় যে দেখা যায় যে যখন পেশেন্টকে, যখন ওই হাজতিকে যখন রাখা হয় একা একা, অনেক সময় আমাদের দেশের ইতিহাস আছে, সে আবার কমিট সুইসাইড, সে নিজেও সুইসাইড করতে, পয়জন হয়েই হোক, পয়জন দিয়ে সাধারণত হয় না, অনেক সময় দেখা যায় ইতিহাসে আছে জুতার ফিতে দিয়েও কিন্তু হয়, বা অনেক সময় কাপড় ছিঁড়ে সেই কাপড় দিয়ে নিজেই জানলার সঙ্গে পার্শিয়াল হ্যাঙ্গিং করে মরে। সাধারণত এটা পার্শিয়াল হ্যাঙ্গিং সাধারণত হয়, যেমন জুতার ফিতা দিয়ে মরতে পারে, গলায় পেঁচে ওয়ালের সঙ্গে জানলায় ঝুলে পার্শিয়াল হ্যাঙ্গিং হতে পারে। আর এটা হলো যে তোমার নিজের কাপড় ছিঁড়ে এটাও করতে পারবে, বা কোনো কারণে যদি সে পয়জন পেতে পায় তাও কিন্তু সে কমিট সুইসাইড, এটা হতে পারে। এটা তো সাধারণত পয়জন দেওয়া হয় না, সাধারণত কোন একটা জুতার ফিতে বা কাপড় এসব দিয়ে সাধারণত হয়ে থাকে। এটা হলো ডেথ ইন পুলিশ কাস্টডি। এখন এই যে আমি কজেস অফ ডেথ যেগুলা আলোচনা করলাম, যে ওন থেকে তাহলে কি কি কারণ হতে পারে, কি কারণে হতে পারে? একটা ওন্ড হলে ডেথ হয় কেন? দুইটা কারণ আছে, এটা ইমিডিয়েট অর ডাইরেক্ট অ্যাকশন, আর এটা আসলে রিমোট অ্যাকশন অর ডিলেড অ্যাকশন অর ইনডাইরেক্ট অ্যাকশন। তাহলে ইমিডিয়েট অর ডাইরেক্ট, আমরা ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, কি হতে পারে? হেমোরয়েজ, শক অ্যান্ড ভ্যাগাল ইনহিবিশন, এটা হলো ইমিডিয়েট, সঙ্গে সঙ্গে। আর রিমোটে কী হতে পারে? অনেকগুলো হতে, ইনফেকশন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, নেক্রোসিস হতে পারে, ক্রাশ সিনড্রোম হতে পারে, ক্রাশ ইনজুরি হতে পারে, তারপরে সার্জিক্যাল অপারেশন হতে পারে, তারপরে ধরো ন্যাচারাল ডিজিজ কিছু হতে পারে, থ্রোম্বোসিস, এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম, ডিআইসি, এইগুলো সবগুলো দিয়ে যখন দিজ আর দ্য রিমোট কজ, হলে ইমিডিয়েট কজের মধ্যে কী বললাম আমরা? হেমোরেজ, ভেগাল ইনহিবিশন অ্যান্ড শক,
হেমোরেজ, ভ্যাগাল ইনহিবিশন অ্যান্ড শক। তাহলে হেমোরেজটা কী জিনিস? হেমোরেজ ইজ দ্য এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড ফ্রম দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল থেকে যেভাবেই হোক, হ্যাঁ, যেমন ব্রুইজে হয় বাই কী দিয়ে হয়? বাই রাপচার অফ দ্য ব্লাড ভেসেল বাই এ ব্লান্ট উইপন। বাস, এটা একটা হেমোরেজ। ব্লাড ভেসেল ছিঁড়ে সেই ব্লাড উইদিন দ্য সারাউন্ডিং টিস্যুর মধ্যে কালেকশন হওয়া, এটা হলো হেমোরেজ। তাহলে হেমোরেজ আবার আমরা এটা দুই ধরনের হয়, ধরো এক্সটার্নাল হেমোরেজ অ্যান্ড ইন্টারনাল হেমোরেজ। এক্সটার্নাল হেমোরেজ মানে সাধারণত কোন দিক দিয়ে আসবে? তাহলে এক্সটার্নাল হেমোরেজ সাধারণত থ্রু মাউথ, নেজাল ওপেনিং, তারপরে ধরো অ্যানাস, ভ্যাজাইনা, ইয়ার, এগুলোতে যদি বের হয়ে আসে তাহলে তাকে বলবো আমরা এক্সটার্নাল হেমোরেজ। আর যদি উইদিন দি বডি ক্যাভিটির মধ্যে ব্লাড থেকে থাকে তাহলে তাকে বলবো আমরা ইন্টারনাল হেমোরেজ। ইন্টারনাল হেমোরেজ, হ্যাঁ, হয়তো রাপচার অফ দি লিভার, ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছে, বাইরে আসেনি কিন্তু ভেতরেই আছে, কিডনি রাপচার, ব্লাডার তোমার লিভার রাপচার, এসব কারণে মারা যেতে পারে। এটা হলো এক্সটার্নাল হেমোরেজ, আর এটা হলো ইন্টারনাল হেমোরেজ। এখন হেমোস্ট্যাসিস কি? হেমোস্ট্যাসিস ইজ দ্য স্টপেজ অফ দ্য ব্লাড। এটা হলো হেমোস্ট্যাসিস। কোনো কারণে এই যে কোয়াগুলেটরি মেথড, কোয়াগুলেশনের কোনো ডিফেক্ট হলে ব্লিডিং হতে পারে, বা যদি এটা কোনো কারণে এই ব্লিডিং হতে হতে আবারও বন্ধ হয়ে গেল, এটাকে বলা হয় স্টপিং অফ দ্য কন্ট্রোলিং অফ দ্য ব্লিডিং। এটাই হলো হেমোরেজ। স্টপিং অফ দ্য ব্লিডিং ইজ নোন অ্যাজ দ্য হেমোরেজ। সাধারণত একজন মানুষ, হেলদি মানুষ, সাধারণত 10 থেকে 15% যদি টোটাল ব্লাড ভলিউম কমে যায় তাহলে কিন্তু খুব কিছু আসে যায় না, মানে অন্তত তার বডি নিজেই এটাকে কম্পেনসেট করতে পারে। হ্যাঁ, দেখা যায় নিজে এটা কম্পেনসেট করতে পারছে। এখানে কোনো ব্লাড ট্রান্সফিউশনেরও প্রয়োজন নেই এবং এখানে কোনো স্যালাইনেরও প্রয়োজন হয় না। সাধারণত দেখা যায় এটা নিজে নিজেই কম্পেনসেট করতে পারে। তার কত পার্সেন্ট বললাম? এটা এই যে ব্লিডিং হলো 10 to 15% অফ দি ভলিউম অফ দি ব্লাড, হ্যাঁ, তুমি এটাকে আওয়ার বডি ক্যান কন্ট্রোল, এটাকে করতে পারে, কন্ট্রোল করতে পারে, কম্পেনসেট করতে পারে, এর জন্য মারাত্মক কোনো ক্ষতি হয় না সাধারণত। তাহলে এটাকে আমরা এই হেমোরেজকে আমরা 4টে ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। তাহলে গ্রেড 1-এ সাধারণত দেখা যায় যে এই যে 10 to 15% বললাম, বা 0 to up to 15% যদি ভলিউম লস হয় তাহলে কি বললাম? যে এখানে কোনো নো চেঞ্জ ইন দ্য ভাইটাল অর্গান, কোনো ভাইটাল অর্গানে পালস রেটের তেমন কিছু হয় না, হার্ট সাউন্ডের কোনো কিছু হয় না, লাং সাউন্ডের কিছু হয় না, খুব একটা মালুম হয় না, মানে বুঝতে পারি না আমরা। তো সেটাকে বলবো আমরা, এটা হলো ফার্স্ট ডিগ্রি হেমোরেজ। সেকেন্ড ডিগ্রি হেমোরেজ কি? 15 to 30% অফ দি টোটাল ভলিউম যদি লস হয়। লস অফ ব্লাড কত পার্সেন্ট বললাম? 15 to 30%। 15 to 30% অফ দি টোটাল ভলিউম এটাকে বলা হবে। এতে কিন্তু কিছুটা সাইন সিমটম আমাদের কিছু শুরু হবে। যেমন ধরো তোমার ব্লাড প্রেশার, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের যে ডিফারেন্সটা, হ্যাঁ, এটা একটু কমে যাবে। অনেক ডিফারেন্স ছিল, হয়তো 40 ছিল ব্লাড প্রেশার, সেটা আস্তে আস্তে 30, 20 বা 10 ডিগ্রি এরকম 10 হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ পালস কমে যাবে, মানে ইয়েটা এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে যে ডিফারেন্সটা, দ্যাট ইজ দ্য পালস প্রেশার, এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা হতে পারে। আর কি হবে? এই ইয়েটাকে, পেশেন্টকে দেখতে কিছুটা পেল হবে, মুখটা একটু ফ্যাকাশে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এক্সিবিট শো কি? কিছু বিহেভিয়ারাল চেঞ্জ, একটু খারাপ লাগা, ইয়াং করা, মানে তার একটু খারাপ লাগতে পারে, এটা হতে পারে। এবং টেম্পারেচারও কিছুটা শরীরের একটু টেম্পারেচার একটু কোল্ডের মতো হতে পারে, নট এস্টাবলিশড বাট হতে পারে। সো দিস আর দ্য সেল। এখানে কি হতে পারে? হ্যাঁ, রেসাসিটেশন ইজ এ মাস্ট। এখানে তুমি কী দিবা? ফ্লুইড দিবা, এবং এখানে ব্লাড সাধারণত দেওয়া যায় না, তবে ব্লাড দেওয়া লাগতেও পারে।
সাধারণত ব্লাডের প্রয়োজন হয় না, যেমন আমরা ল্যাকটেড সলিউশন দিই, রিঞ্জার সলিউশন দিই, তাই না? এটা দিতে পারি, দিলে ঠিক হয়ে যাবে। অথবা তোমার সোডিয়াম বাইক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যা আমরা স্যালাইন দিই, এটাতেও এটা কম্পেনসেট হতে পারে। হ্যাঁ, অনেক সময় এটার সঙ্গে ব্লাড অনেকে দেয়, আবার ব্লাড না দিলেও এটা বডি ক্যান কম্পেনসেট ইট। এই একটা গ্রেড 3 আমাদের 3rd ডিগ্রি হেমোরেজ, তাতে কী হবে? লস হবে 30 to 40% অফ দি টোটাল ভলিউম। এতে দেখা যাবে এই পেশেন্টের এই ব্লাড প্রেশার অনেক সাডেনলি অনেক ড্রপ করে যাবে, তারপরে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক প্রেশার অনেক কমে গেছে, হার্ট রেট ইনক্রিজেস। হ্যাঁ, প্রেশার অনেক কমে যাবে, হার্ট রেট ইনক্রিজ করবে। হ্যাঁ, আর কি হবে? এখানে তোমার ফ্লুইড রিসাসিটেশন ইজ এ মাস্ট। এখানে কিন্তু ফ্লুইড দিতে হবে এবং ব্লাড দিতে হবে ফর দ্য কম্পেনসেশন। অবশ্যই ব্লাড এবং ফ্লুইড দিতে হবে। গ্রেড 4 হেমোরেজ ইনভলভ কত হবে? লস অফ মোর দেন 40% অফ দ্য টোটাল ভলিউম। তার মানে এটা একটা জরুরি, একটা ইমার্জেন্সি পিরিয়ড হয়ে যাবে। দি লিমিট এবং খুব অ্যাগ্রেসিভ রিসাসিটেশনের এই সময়ে প্রয়োজন হয়, তা না হলে পেশেন্ট হঠাৎ করে সাডেন ডেথ হতে পারে। সেই জন্য এটাকে ইমিডিয়েট রানিং ব্লাড, রানিং তোমার ফ্লুইড, হ্যাঁ, এগুলো দিতে হবে, রিঞ্জার সলিউশন এবং রানিং ব্লাড দেওয়ার প্রয়োজন হবে সাধারণত। আচ্ছা, এই গেল হলো তোমার হেমোরেজ। এছাড়া আর কী হতে পারে? রিফ্লেক্স, আমরা বলছিলাম ইমিডিয়েট কজ আর কি হতে, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন। আমরা জানি ভ্যাগাল ইনহিবিশন। হ্যাঁ, তাহলে একটা হলো হাইপোভলিউমে, একটা হলো ভ্যাগাল ইনহিবিশন। ভ্যাগাস নার্ভকে হঠাৎ যদি স্টপ করা যায় তাহলে কী হবে? কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। এই বিষয়টা হলো এটা রিফ্লেক্সলি। যেমন ধরো আমাদের এই ক্যারোটিড শীতের ওখানে কি আছে? ক্যারোটিড বডি আছে, সেই ক্যারোটিড জোরে করে যদি চাপ দেওয়া যায়, হঠাৎ করে দেখা যাবে যে প্রেশার ফল করছে। হ্যাঁ, ইট কজেস দ্য সাডেন ডেথ অফ দ্য পারসন অর সাডেন অ্যারেস্ট অফ দি হার্ট। আমরা যখন ডাইভিং করি, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, ডাইভিং যখন করি বা সাডেন টেম্পারেচার যখন চেঞ্জ হয়ে যায় শরীরের মধ্যে ডাইভিং করার সময়, হয়তো উপরে ছিল একটা বেশি টেম্পারেচার আর একটা বিলো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু সাডেনলি রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন হতে পারে, হঠাৎ করে হার্ট স্টপ হয়ে যেতে পারে। অথবা ডিউরিং ডাইভিং ওয়েন থার্স্ট অর প্রেশার গিভেন ওভার দি তোমার এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, ইট কজেস রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, একটা হতে পারে। আবার এই ডাউনিংয়ের আরেকটা আছে যে যখন প্রেশার ওভার দ্য ইয়ার ড্রামে যখন সিভিয়ার প্রেশার হয়, তখনও কিন্তু রিফ্লেক্সলি ভ্যাগাল ইনহিবিশন হতে পারে। সো দিস ইজ দ্য ভ্যাগাল ইনহিবিশন। আর আমরা আরেকটা কথা বলি প্রাইমারি অ্যান্ড নিউরোজেনিক শক। আমরা বলি প্রাইমারি কজ কী? তাহলে প্রাইমারি অর নিউরোজেনিক শক। নিউরোজেনিক শক কি? রেজাল্ট ফ্রম সিভিয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজেস। এটা হলো নিউরোজেনিক শক। হঠাৎ করে নার্ভের মধ্যে এমন শক, অর্থাৎ সিম্প্যাথেটিক স্টিমুলেশন থাকে না, যার ফলে সাডেনলি এই হার্ট স্টপ হয়ে যায়। এই সিম্প্যাথেটিক লস্ট হওয়ার কারণে সিম্প্যাথেটিক রেসপন্ড হয় না, যার ফলে মারা যায়। এটা হলো প্রাইমারি আর নিউরোজেনিক কজ হতে পারে। সেকেন্ডারি কি? আর এখানে একটা খেয়াল করতে হবে, এই প্রাইমারিতে কিন্তু পারফিউশন ঠিক থাকে এবং এখানে তোমার পারফিউশন অফ দ্য অক্সিজেন টু দি সারাউন্ডিং টিস্যু ইজ নর্মাল এবং নো সেল ডেথ, কোনো প্রকারের সেলুলার ডেথ সেখানে হবে না। এটা হলো প্রাইমারি। সেকেন্ডারিতে কী হিসাবে? যেহেতু সেকেন্ডারি মানে আরও বেশি লস অফ ব্লাড, হ্যাঁ, সার্কুলেটরি ফেইলর অ্যান্ড ড্যামেজ টু দ্য টিস্যু। যদি বেশি করে ব্লাড ব্লিডিং হয় তাহলে সারাউন্ডিং টিস্যুতে কী থাকবে? পারফিউশনও কমে যাবে এবং ইট উইল কজ দ্য সেলুলার ডেথ অফ দ্য টিস্যু। তাহলে সেকেন্ডারি অর ডিলেড শক, একে বলবো আমরা সেকেন্ডারি অর ডিলেড শক। সেকেন্ডারি অর ডিলেড শকে কী হয়? একটা হলো তোমার পারফিউশন of oxygen into the surrounding tissue will diminish and the death of the cell will occur. So
অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ শক অ্যান্ড ডেথ হবে। এটা হলো ভাইটাল অর্গানগুলো দেখা যাবে যে ইয়ে হয়ে গেছে, স্টপ হয়ে গেছে সাডেনলি। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য, আমরা বললাম নিউরোজেনিক শক অর প্রাইমারি শক। এখন শক আমরা অনেকভাবেই বলতে পারি। এই শককে আমরা ক্লাসিফিকেশন করতে পারি কীভাবে? হেমোরেজ, আমরা যেটা বললাম হেমোস্ট্যাটিক, হেমোরেজিক শক বললাম, ট্রমেটিক শক বললাম, বার্ন, আমরা বলছি না এই তোমার হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ ডিউ টু বার্ন বলি আমরা, কি প্রাইমারি কজ হলো নিউরোজেনিক শক বলি আমরা, তাই নাকি? তাহলে কার্ডিয়াক শক হতে পারে, সেপটিক শক হতে পারে, এন্ডোটক্সিক শক হতে পারে, নানা ধরনের শক হতে পারে। আচ্ছা, এছাড়া এটা গেলাম আমরা হলো। এবার রিমোট কজ অফ ডেথ, কী রিমোট কজ হতে পারে আমরা আলোচনা করছিলাম নিশ্চয়ই। আমরা বলছিলাম ইনফেকশন, গ্যাংগ্রিন, হ্যাঁ, তারপরে ক্রাশ সিনড্রোম, ক্রাশিং, সার্জিক্যাল অপারেশন, ন্যাচারাল ডিজিজেস, থ্রোম্বোসিস, ফ্যাট এম্বোলিজম, ইয়ার এম্বোলিজম, হ্যাঁ, তারপরে এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এখন তো কোভিড সেন্টারগুলো দেখলে বেশি হচ্ছে, হ্যাঁ, ডিসিমিনেটেড ইন্টারভ্যাসকুলার কোয়াগুলেশন, ডিআইসি। সো দিস হোয়াট ইজ দ্য ক্রাশ সিনড্রোম? ক্রাশ সিনড্রোম is by application of the key trauma over the muscular structure of your body, হ্যাঁ, দেখা যাবে যে শরীরের বিভিন্ন জায়গায় স্কেলেটাল মাসেলগুলো নেক্রোস্ট হয়ে গেছে। নেক্রোস্ট হওয়ার পরে ফলোড বাই রিনাল ফেইলুর, হ্যাঁ, রিনাল ফেইলুর অ্যান্ড সিস্টেমিক ডিজিজেস, এটাকে বলা হবে ক্রাশ সিনড্রোম। দিস ইজ ক্রাশ সিনড্রোম। ক্রাশ সিনড্রোম কী হলো তাহলে? ফলোড বাই দ্য ক্রাশিং অফ দি স্কেলিটাল মাসেল অফ দ্য বডি, ফলোড বাই সাম কি সিস্টেমিক ডিজিজেস, যেমন রিনাল ফেইলিওর, পেইন অফ দ্য বডি, হ্যাঁ। সো দিস ইজ দ্য ক্রাশ। পরীক্ষায় টিকা লিখতে থাকে, ভেরি ইম্পর্টেন্ট। ক্রাশ সিনড্রোম, রাইট শর্ট নোট ডাউন, শর্ট নোটস অন ক্রাশ সিনড্রোম, রাইট? আচ্ছা, তারপরে আসলো আবার ক্রাশ ইঞ্জুরি কিন্তু আলাদা, ক্রাশ সিনড্রোম আলাদা। সিনড্রোম কি? সিনড্রোম ইজ দ্য কালেকশন অফ সো মেনি সিমটম, যেমন পেইন, তারপরে সিমটম কী হবে? যদি রিনাল ফেলিওর হয় তাহলে ইয়ে হবে তোমার প্রস্রাব হবে না, এ একটা। তাহলে অনেকগুলো সিমটম মিলে হবে সিনড্রোম, এই জন্য ওটা বলে ক্রাশ সিনড্রোম। আর ক্রাশ ইঞ্জুরি ইজ দ্য compression of the extremities of other parts of the body. তোমার শরীরের যে এক্সট্রিমিটিস, যে মাসেলগুলো আছে, সেখানে যদি আমি আঘাত করি, সেখানে যদি নেক্রোসিস হয়, এটা নট ফলোড বাই দ্য সিস্টেমিক ডিজিজেস, তখন সিস্টেমিক ডিজিজ ইনভলভড হবে না, শুধু এই লোকালাইজড নেক্রোসিস অফ দি টিস্যু স্কেলেটাল মাসেল অফ দ্যাট এরিয়া হোয়ার ট্রমা ইজ গিভেন। যেখানে আঘাত দেওয়া হবে সেখানে যদি এই ইয়া হয়, নেক্রোসিস হয়, তাহলে তাকে বলবো আমরা হলো ক্রাশ ইঞ্জুরি। ইট ইজ নট ক্রাশ সিনড্রোম। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রাশ ইঞ্জুরি অ্যান্ড দ্য ক্রাশ সিনড্রোম। থ্রম্বোসিস কি? থ্রম্বোসিস হলো ফরমেশন অফ দি ব্লাড ক্লট। আমরা জানি যে প্ল্যাটিলেটগুলো একের পর একে ইয়া হয়, ডিপোজিশন হয়ে কি ব্লাড ভেসেলের মধ্যে কোনো একটা প্লাগ তৈরি হয়ে গেল, এই প্লাগটি বলা হবে হলো থ্রম্বোসিস। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ডেথ, বিশেষ করে সেনাইল ডেথ। অনেক বড় মানুষের যখন হয়, বয়স্ক মানুষের সাধারণত হয়, এটা থ্রম্বোসিস হয়, এবং ইট উইল অক্লুড দি টোটাল লোমেন অফ দি ব্লাড ভেসেল। যদি টোটাল লোমেন হয় তাহলে দেখা যাবে সব মানে ডিস্টাল পার্ট, ধরে নাও থ্রম্বাস হয়ে গেছে ইন দ্য কী বলবো এটা থাই রিজিয়নে, গ্রেট ভেসেলে, দেখা যাবে তার ডিস্টালি গোটাটাই নেক্রোস্ট হয়ে গেছে। তখন আমরা এটাকে কেটে ফেলি, তাই নাকি? যেটা থ্রম্বোসিস। আর এই থ্রম্বাসটা যখনই ডিসলজড হয়ে যায়, থ্রম্বাসটা হোয়েন ডিসলজড, হ্যাঁ, তাহলে কোনো একটা ইনজুর্ড লুমেনের ভেতরে টিউনিকে ইন্টিমার মধ্যে কোনো একটা যদি ক্ষত থাকে বা ইনজুর্ড এরিয়া থাকে, সেখানে কি হয়, ব্লাডের প্ল্যাটিলেটগুলো একটার পর একটা জমা বেঁধে এটাকে অক্লুশন করার জন্য, অর্থাৎ হেমোরেজ যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে করতে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, তখন বলবো থ্রম্বাস। আর যদি কোনো কারণে যে দিস থ্রম্বাস ইজ ডিসলজড
from that area, from that ulcerated area যদি dislodged হয়ে যায়, and it will be migrate through the blood flow, তাহলে সেটাকে বলবো আমরা এম্বোলাস, এটাকে বলবো এম্বোলাস। আমাদের সময় তো শেষ। আচ্ছা, এরকম আমরা ফ্যাট এম্বোলিজম বলে থাকি। কি হয়, একই জিনিস, ফরমেশন অফ দি ফ্যাট ড্রপলেট উইদিন দি ব্লাড ভেসেল। তাহলে ফ্যাট এটাকে বলা হবে ফ্যাট এম্বোলিজম। এরাও মাইগ্রেট করে, বিভিন্ন জায়গা থেকে ট্রান্সপোর্টেড হয় বাই দ্য ব্লাড ভেসেল। এখন যদি লাংসে যায়, তাহলে হবে পালমোনারি এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম। ব্রেনে যা স্ট্রোক হয়, বিভিন্ন জায়গা থেকে তার সিস্টেমটাকে পুরোটাকে ব্লক করে ফেলে। এমনিভাবে ইয়ার এম্বোলিজম একটা কমপ্লিকেশন হয়। ইয়ার এম্বোলিজমের জন্য কিন্তু এই জন্য আমরা স্যালাইন দেওয়ার সময় দেখি যে দেখবা যে টিউবের মধ্যে যেন কোনো প্রকারের ব্লাড না থাকে, বিকজ দিস ব্লাড 100 cc ব্লাডের বেশি কালেকশন হলে সাধারণত সেখানে একটা প্রেশার হয় এবং সেটা এম্বোলাসের মতো কাজ করে। ইট কজেস ডেথ। যদি এটা যদি ব্রেনের মধ্যে আসে তাহলে কজেস ডেথ। এটা হলো ইয়ার এম্বোলিজম। সো আজকে অনেক সময় দেরি করে শুরু করছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, দিস ইজ দ্য এন্ড অফ মাই লেকচার টুডে। আগামীতে আবারও তোমাদের সঙ্গে আরও কোনো বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।